নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস। আজ পঞ্চম পর্ব। পরের দিন সকালেই কুমু দাদার কাছ থেকে টেলিগ্রাম পেয়েছে। ভগবান তোমাকে আশীর্বাদ করুন। সে টেলিগ্রামের কাগজখানি জামার মধ্যে বুকের কাছে রেখে দিলে। এই টেলিগ্রামে যেন দাদার দক্ষিণ হাতের স্পর্শ। কিন্তু দাদা নিজের শরীরের কথা কেনই কিছু লিখলে না? তবে কি অসুখ বেড়েছে? দাদার সব খবরই মুহূর্তে মুহূর্তে যার প্রত্যক্ষ গোচর ছিল, আজ তার কাছে সবই অবরুদ্ধ। আজ ফুলশয্যে, বাড়িতে লোকারণ্য। আত্মীয় মেয়েরা সমস্ত দিন কুমুকে নিয়ে নাড়াচাড়া করছে। কিছুতে তাকে একলা থাকতে দিলে না। আজ একলা থাকবার বড় দরকার ছিল। শোবার ঘরের পাশেই ওর নাবার ঘর। সেখানে জলের কলপাতা এবং ধারা স্নানের ঝাঁঝরি বসানো। কোনো অবকাশে বাক্স থেকে যুগল রূপের ফ্রেমে বাঁধানো পটখানি বের করে স্নানের ঘরে রেখে দিয়ে দরজা বন্ধ করলে। সাদা পাথরের জল চৌকির ওপর পট রেখে সামনে মাটিতে বসে নিজের মনে বারবার করে বললে, আমি তোমারই, আজ তুমিই আমাকে নাও। সে আর কেউ নয়, সে তুমি, সে তুমি, সে তুমি। তোমারই যুগল রূপ প্রকাশ হোক আমার জীবনে। ডাক্তাররা বলছে বিপ্রদাসের ইনফ্লুয়েঞ্জায় নিউমোনিয়া এসে দাঁড়িয়েছে। নবগোপাল একলা কলকাতায় এলো ফুলশয্যার সওগাত পাঠাবার ব্যবস্থা করতে। খুব ঘটা করে সওগাত পাঠানো হলো। বিপ্রদাস নিজে থাকলে এত আড়ম্বর করতো না। কুমুর বিবাহ উপলক্ষে ওর বড় 4 বোনকেই আনতে পাঠানো হয়েছিল। কিন্তু খবর রটে গেছে ঘোষালেরা সদ্ব্রাহ্মণ নয়। বাড়ির লোক এ বিয়েতে কিছুতেই তাদের পাঠাতে রাজি হলো না। কুমুর 3য় বোন যদি বা স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করে বিয়ের পরদিন কলকাতায় এসে পৌঁছলো, নবগোপাল বললে, ও বাড়িতে তুমি গেলে আমাদের মান থাকবে না। বিবাহ রাত্রির কথা আজও সে ভুলতে পারে না। তাই প্রায় অসম্পর্কীয় গুটি কয়েক ছোট ছোট মেয়ে এক বুড়ি দাসীর সঙ্গে পাঠিয়ে দিলে নিমন্ত্রণ রাখতে। কুমু বুঝলে সন্ধি এখনও হলো না, হয়তো কোনো কালেই হবে না। কুমুর সাজসজ্জা হলো। ঠাট্টার সম্পর্কীয়রা ঠাট্টার পালা শেষ হয়েছে। নিমন্ত্রিতদের খাওয়ানো শুরু হবে। মধুসূদন আগে থাকতেই বলে রেখেছিল বেশি রাত করলে চলবে না, কাল ওর কাজ আছে। 9টা বাজবা মাত্রই হুকুম মতো নিজের উঠোন থেকে সশব্দে ঘণ্টা বেজে উঠল এবং আর এক মুহূর্ত না। সময় অতিক্রম হবার সাধ্য কারণেই সভাভঙ্গ হলো। আকাশ থেকে বাজ পাখির ছায়া দেখতে পেয়ে কপতির যেমন করে, কুমুর বুকটা তেমনি কাঁপতে লাগলো। তার ঠান্ডা হাত কাঁপছে, তার মুখ বিবর্ণ। ঘর থেকে বেরিয়ে এসেই মতির মার হাত ধরে বললে, আমাকে একটুখানির জন্য কোথাও নিয়ে যাও আড়ালে, 10 মিনিটের জন্য একলা থাকতে দাও। মতির মা তাড়াতাড়ি নিজের শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলে। বাইরে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বললে, এমন কপালও করেছিলি। 10 মিনিট যায়, 15 মিনিট যায়, লোক এলো, বর্ষবার ঘরে গেছে। বউ কোথায়? মতির মা বললে, অত ব্যস্ত হলে চলবে কেন? বউ মায়ের জামা গয়নাগুলো খুলবে না? মতির মা যতক্ষণ পারে ওকে সময় দিতে চায়। অবশেষে যখন বুঝলে আজ চলবে না, তখন দরজা খুলে দেখে বউ মূর্ছিত হয়ে মেঝের ওপর পড়ে আছে। গোলমাল পড়ে গেল। ধরাধরি করে বিছানার ওপর তুলে নিয়ে কেউ জলের ছিটে দেয়, কেউ বাতাস করে। কিছুক্ষণ পরে যখন চেতনা হলো, কুমু বুঝতে পারলে না সে কোথায় আছে। ডেকে উঠল, দাদা। মতির মা তাড়াতাড়ি তার মুখের উপর ঝুঁকে পড়ে বললে, ভয় নেই দিদি, এই যে আমি আছি বলে ওর মুখটা বুকের উপর তুলে নিয়ে ওকে জড়িয়ে ধরল। সবাইকে বললে, তোমরা ভিড় করো না, আমি এখনই ওকে নিয়ে যাচ্ছি। কানে কানে বলতে লাগলো, ভয় করিস নে ভাই, ভয় করিস নে। কুমু ধীরে ধীরে উঠল, মনে মনে ঠাকুরের নাম প্রণাম করলে। ঘরের অন্য পাশে একটা তক্তাপোষের ওপর হাবলু গভীর ঘুমে মগ্ন। তার পাশে গিয়ে তার কপালে চুমু খেলে। মতির মা তাকে শোবার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে জিজ্ঞাসা করলে, এখনো ভয় করছে দিদি? কুমু হাতের মুঠো শক্ত করে একটু হেসে বললে, না, আমার কিচ্ছু ভয় করছে না। মনে মনে বললে, এই আমার অভিসার। বাইরে অন্ধকার, ভেতরে আলো। মেরে গিরিধার গোপাল और नाही कही।
ইতিমধ্যে শ্যামসুন্দরী হাঁপাতে হাঁপাতে মধুকে এসে জানালে বউ মূর্ছ গেছে। মধুসূদনের মনটা দপ করে জ্বলে উঠল। বললে, কেন, তার কি হয়েছে? তা তো বলতে পারিনি। দাদা দাদা করে বউ হেদিয়ে উঠল। তা একবার কি দেখতে যাবে? কি হবে, আমি তো ওর দাদা নই। মিছে রাগ করছো ঠাকুরপো, ওরা বড় ঘরের মেয়ে, পোষ মানতে সময় লাগবে। রোজ রোজ উনি মূর্ছ যাবেন আর আমি ওর মাথায় কবিরাজি তেল মালিশ করব, এই জন্য কি ওকে বিয়ে করেছিলুম? ঠাকুরপো, তোমার কথা শুনে হাসি পায়। তা দোষ হয়েছে কি? আমাদের কালে কথায় কথায় মানিনীর মান ভাঙাতে হতো, এখন না হয় মূর্ছ ভাঙাতে হবে। মধুসূদন গো হয়ে বসে রইল। শ্যামসুন্দরী বিগলিত করুণায় কাছে এসে হাত ধরে বললে, ঠাকুরপো, অমন মন খারাপ করো না, দেখে সইতে পারিনে। মধুসূদনের এত কাছে গিয়ে ওকে সান্ত্বনা দেয় ইতিপূর্বে এমন সাহস শ্যামার ছিল না। প্রগল্ভা শ্যামা ওর কাছে ভারী চুপ করে থাকত। জানত মধুসূদন বেশি কথা সইতে পারে না। মেয়েদের সহজ বুদ্ধি থেকে শ্যামা বুঝেছে মধুসূদন আজ সে মধুসূদন নেই। আজও দুর্বল, নিজের মর্যাদা সম্বন্ধে সতর্কতা ওর নেই। মধুর হাতে হাত দিয়ে বুঝল এটা ওর খারাপ লাগেনি। নববধূ ওর অভিমানে যে ঘা দিয়েছে, কোনো একটা জায়গা থেকে চিকিৎসা পেয়ে ভেতর ভেতরে একটু আরাম বোধ হচ্ছে। শ্যামা অন্তত ওকে অনাদর করে না, এটা তো নিতান্ত তুচ্ছ কথা নয়। শ্যামা কি কুমুর চেয়ে কম সুন্দরী? না হয় ওর রং একটু কালো, কিন্তু ওর চোখ, ওর চুল, ওর রসালো ঠোঁট। শ্যামা বলে উঠল, ওই আসছে বউ, আমি যাই ভাই, কিন্তু দেখো ওর সঙ্গে রাগারাগি করো না। হা হা, ও ছেলে মানুষ। কুমু ঘরে ঢুকতেই মধুসূদন আর থাকতে পারলে না, বলে উঠলে, বাপের বাড়ি থেকে মূর্ছ অভ্যেস হয়েছে বুঝি? কিন্তু আমাদের এখানে ওটা চলতি নেই, তোমাদের ওই নূরনগরী চাল ছাড়তে হবে। কুমু নির্নিমেষ চোখ মুড়ে চুপ করে দাঁড়িয়ে রইল, একটি কথাও বললে না। মধুসূদন ওর মৌন দেখে আরও রেগে উঠল। মনের ভেতর তলায় যে মেয়েটির মন পাবার জন্য একটা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল বলেই ওর এই তীব্র নিষ্ফল রাগ। বলে উঠল, আমি কাজের লোক, সময় কম, হিস্টিরিয়াওয়ালি মেয়ের খেদমতকারী করবার ফুরসত আমার নেই, এই স্পষ্ট বলে দিচ্ছি। কুমু ধীরে ধীরে বললে, তুমি আমাকে অপমান করতে চাও? হার মানতে হবে, তোমার অপমান মনের মধ্যে নেব না। কুমু কাকে এসব কথা বলছে? ওর বিস্ফারিত চোখের সামনে কে দাঁড়িয়ে আছে? মধুসূদন অবাক হয়ে গেল। ভাবলে, এ মেয়ে ঝগড়া করছে না কেন? এর ভাবনাখানা কি? মধুসূদন বক্রোক্তি করে বললে, তুমি তোমার দাদার চেলা, কিন্তু জেনে রেখো আমি তোমার সেই দাদার মহাজন। তাকে এক হাটে কিনে আর এক হাটে বেচতে পারি। ও যে কুমুর দাদার চেয়ে শ্রেষ্ঠ, এ কথা কুমুর মনে দেগে দেবার জন্য মূঢ় আর কোনো কথা খুঁজে পেলে না। কুমু বললে, দেখো, নিষ্ঠুর হও তো হইও, কিন্তু ছোট হইও না। বলে সোফার ওপর বসে পড়লে। কর্কশ্বরে মধুসূদন বলে উঠলে, কি আমি ছোট? আর তোমার দাদা আমার চেয়ে বড়? কুমু বললে, তোমাকে বড় জেনেই তোমার ঘরে এসেছি। মধুসূদন ব্যঙ্গ করে বললে, বড় জেনেই এসেছ না টাকার লোভে? তখন কুমু সোফা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে খোলা ছাদে মেঝের ওপর গিয়ে বসল। কলকাতায় শীতকালের কৃপণ রাত্রি, ধোঁয়ার কুয়াশায় ঘোলা, আকাশ অপ্রসন্ন, তারার আলো যেন ভাঙা গলার কথার মতো। কুমুর মন তখন অসার, কোনো ভাবনা নেই, কোনো বেদনা নেই। একটা ঘন কুয়াশার মধ্যে সে যেন লুপ্ত হয়ে গেছে। কুমু যে এমন করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে চলে যাবে, মধুসূদন একেবারেই ভাবতে পারেনি। নিজের এই পরাভবের জন্য সকলের চেয়ে বেশি রাগ হচ্ছে কুমুর দাদার ওপর। শোবার ঘরে চৌকির ওপর বসে পড়ে শূন্যে আকাশের দিকে যে একটা ঘুষি নিক্ষেপ করলে, খানিকক্ষণ বসে থেকে ধৈর্য রাখতে পারলে না। ধরপড় করে উঠে ছাদে বেরিয়ে ওর পেছনে গিয়ে ডাকলে, বড় বউ। কুমুদ চমকে উঠে পেছন ফিরে দাঁড়ালে। ঠান্ডায় হিমে বাইরে এখানে দাঁড়িয়ে কি করছো? চলো ঘরে। কুমু অসংকোচে মধুসূদনের মুখের দিকে চেয়ে রইল। মধুসূদনের মধ্যে যেটুকু প্রভুত্বের জোর ছিল তা গেল উড়ে।
কুমুর বাঁ হাত ধরে আস্তে আস্তে বললে, এসো ঘরে। কুমু ডান হাতে তার দাদার আশীর্বাদের যে টেলিগ্রামটা ছিল সেটা সে বুকে চেপে ধরলে। স্বামীর হাত থেকে হাত টেনে নিলে না, নীরবে ধীরে ধীরে শোবার ঘরে ফিরে গেলে। পরদিন ভোরে যখন কুমু বিছানা ছেড়ে উঠেছে তখনও স্বামী ঘুমোচ্ছে। কুমু তার মুখের দিকে চাইলে না, পাছে মন বিগড়ে যায়। অতি সাবধানে উঠে পায়ের কাছে প্রণাম করলে, তারপরে স্নান করবার জন্য ঘরে গেলে। স্নান সারা হলে পেছন দিকে দরজা খুলে গিয়ে বসল ছাদে। তখন কুয়াশার ভেতর দিয়ে পূর্ব আকাশে একটা মলিন সোনার রেখা দেখা যাচ্ছে। বেলা হলো, রোদ্দুর উঠল যখন কুমু আস্তে আস্তে শোবার ঘরে ফিরে এসে দেখলে তার স্বামী তখন চলে গেছে। আয়নার দেরাজের ওপর তার পুঁতির কাজ করা থলেটি ছিল, তার মধ্যে দাদার টেলিগ্রামের কাগজটি রাখবার জন্য সেটা খুলেই দেখতে পেলে সে নীলার আংটি নেই। সকালবেলাকার মানস পূজার পর তার মুখে যে একটি শান্তির ভাব ছিল সেটা মিলিয়ে গিয়ে চোখে আগুন জ্বলে উঠল। কিন্তু মিষ্টি ও দুধ খাওয়াবে বলে ডাকতে এলো মতির মা। কুমুর মুখে জবাব নেই, যেন কঠিন পাথরের মূর্তি। মতির মা ভয় পেয়ে পাশে এসে বললে, জিজ্ঞাসা করলে, কি হয়েছে ভাই? কুমুর মুখে কথা বেরোল না, ঠোঁট কাঁপতে লাগলো। বলো দিদি, আমাকে বলো, কোথায় তোমার বেজেছে? কুমু রুদ্ধপ্রায় কণ্ঠে বললে, নিয়ে গেছে চুরি করে। কি নিয়ে গেছে দিদি? আমার আংটি, আমার দাদার আশীর্বাদী আংটি। কে নিয়ে গেছে? কুমু উঠে দাঁড়িয়ে কারো নাম না করে বাইরে অভিমুখে ইঙ্গিত করলে। শান্ত হও ভাই, ঠাট্টা করেছে তোমার সঙ্গে, আবার ফিরিয়ে দেবে। নেব না ফিরিয়ে, দেখবো কত অত্যাচার করতে পারে ও। আচ্ছা, সে হবে পরে, এখন মুখে কিছু দেবে এসো। না, পারবো না, এখনকার খাবার গলা দিয়ে নামবে না। লক্ষ্মীটি ভাই, আমার খাতিরে খাও। একটা কথা জিজ্ঞাসা করি, আজ থেকে আমার নিজের বলে কিছুই রইল না? না, রইল না। যা কিছু রইল তার স্বামীর মর্জির ওপরে। জানো না, চিঠিতে দাসী বলে দস্তখত করতে হবে। দাসী? মনে পড়ল রঘুবংশের ইন্দুমতির কথা। গৃহিণী সচিব, সখী মিথ, প্রিয় শস্যা ললিতে কলাবিধ। ফর্দের মধ্যে দাসী তো কোথাও নেই। সত্যবানের সাবিত্রী কি দাসী? কিংবা উত্তর রামচরিতের সীতা? কুমু বললে, স্ত্রী যাদের দাসী তারা কোন জগতের লোক? ও মানুষকে এখনো চেনুনি? ও যে কেবল অন্যকে গোলামি করাতে তা নয়, নিজের গোলামি করে নিজে। যেদিন আপিসে যেতে পারে না, নিজের বরাদ্দ এবং সেদিনকার টাকা কাটা পড়ে। একবার ব্যামো হয়ে 1 মাসের বরাদ্দ বন্ধ ছিল, তারপরে 2-3 মাস খায় খরচ পর্যন্ত কামিয়ে লোকসান পুষিয়ে নিয়েছে। এতদিন আমি ঘরকন্যার কাজ চালিয়ে এসেছি, সেই অনুসারে আমার মাসোহারা বরাদ্দ। আত্মীয় বলে ও কাউকে মানে না। এ বাড়িতে কর্তা থেকে চাকর চাকরানি পর্যন্ত সবাই গোলাম। কুমু একটু চুপ করে থেকে বললে, আমি সেই গোলামিই করব। আমার রোজগার খরপোশ হিসেব মতো রোজ রোজ শোধ করব। আমি এ বাড়িতে বিনা মাইনেই স্ত্রী বাদী হয়ে থাকব না। চলো, আমাকে কাজে ভর্তি করে দেবে। ঘরকন্যার ভার তোমার ওপরেই তো। আমাকে তুমি তোমার অধীনে খাটিয়ে নিও। আমাকে রানী বলে কেউ যেন ঠাট্টা না করে। মতির মা হেসে কুমুর চিবুক ধরে বললে, তাহলে তো আমার কথা মানতে হবে। আমি হুকুম করছি, চলো এখন খেতে। ঘর থেকে বেরোতে বেরোতে কুমু বললে, দেখো ভাই, নিজেকে দেবো বলেই তৈরি করে এসেছিলুম, কিন্তু এ কিছুতেই দিতে দিলে না। এখন দাসী নিয়েই থাকুক, আমাকে পাবে না। মতির মা বললে, কাঠুরে গাছকে কাটতেই জানে, সে গাছকে পায় না, কাঠ পায়। মালি গাছকে রাখতে জানে, সে পায় ফুল, পায় ফল। তুমি পড়েছ কাঠুরের হাতে। ও যে ব্যবসাদার, ওর মনে দরদ নেই কোথাও। এই সময়ে শোবার ঘরে ফিরে এসে কুমু দেখলে তার টিপাইয়ের ওপর 1 শিশি লজেন্স। হাবলু তার ত্যাগের অর্ঘ্য গোপনে নিবেদন করে নিজে কোথায় লুকিয়েছে। এখানে পাষাণের ফাঁক দিয়ে ফুল ঢোকে,
বালকের এই লজেন্সের ভাষায় একসঙ্গে ওকে কাঁদালে হাসালে। তাকে খুঁজতে বেরিয়ে দেখে বাইরে সে দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে। মা তাকে এ ঘরে যাতায়াত করতে বারণ করেছিল। তার ভয় ছিল পাছে কোনো কিছু উপলক্ষে কর্তার বিরক্তি ঘটে। মোটের ওপর মধুসূদনের নিজের কাজ ছাড়া অন্য বাবদে তার কাছ থেকে সম্পূর্ণ দূরে থাকাই নিরাপদ, এ কথাই বাড়ির সবাই জানে। কুমু হাবলুকে ধরে নিয়ে কোলে এসে বসালে। ওর গৃহস্থের মধ্যে পুতুল জাতীয় যা কিছু জিনিসপত্র ছিল সেগুলো দুজনই নাড়াচাড়া করতে লাগলো। কুমু বুঝতে পারলে একটা কাগজ চাপা হাবলুর ভারী পছন্দ। কাঁচের ভেতর দিয়ে রঙিন ফুল যে কী করে দেখা যাচ্ছে সেইটা বুঝতে না পেরে ওর ভারী দাগ লেগে গেছে। কুমু বললে, এটা নেবে গোপাল? এত বড় অভাবনীয় প্রস্তাব ওর বয়সে কখনো শোনেনি। এমন জিনিসও কি কখনো আশা করা যেতে পারে? বিস্ময়ে সংকোচে কুমুর মুখের দিকে নীরবে চেয়ে রইল। কুমু বললে, এটা তুমি নিয়ে যাও। হাবলু আহ্লাদ রাখতে পারলে না, সেটা হাতে নিয়ে লাফাতে লাফাতে ছুটে চলে গেল। সেই দিন বিকালে হাবলুর মা এসে বললে, তুমি কি করেছো ভাই? হাবলুর হাতে কাঁচের কাগজ চাপা দেখে বড় ঠাকুর হুলস্থুলো বাঁধিয়ে দিয়েছে। কেড়ে নিয়েছে তো, তারপরে তাকে চোর বলে মার। ছেলেটাও তেমনি, তোমার নামও করেনি। হাবলুকে আমি যে জিনিসপত্র চুরি করতে শেখাচ্ছি এ কথাও ক্রমে উঠবে। কুমু কাঠের মূর্তির মতো শক্ত হয়ে বসে রইল। এমন সময় বাইরে মশমশ শব্দে মধুসূদন আসছে। মতির মা তাড়াতাড়ি পালিয়ে গেল। মধুসূদন কাঁচের কাগজ চাপা হাতে করে যথাস্থানে ধীরে ধীরে সেটাকে গুছিয়ে রাখলে। তারপরে নিশ্চিত প্রত্যয়ের কণ্ঠে শান্ত গম্ভীর স্বরে বললে, হাবলু তোমার ঘর থেকে এটা চুরি করে নিয়েছিল, জিনিসপত্র সাবধান করে রাখতে শেখো। কুমু তীক্ষ্ণ স্বরে বললে, ও চুরি করেনি। আচ্ছা বেশ, তাহলে সরিয়ে নিয়েছে? না, আমি ওকে দিয়েছি। এমনি করে ওর মাথা খেতে বসেছ বুঝি? একটা কথা মনে রেখো, আমার হুকুম ছাড়া জিনিসপত্র কাউকে দেওয়া চলবে না। আমি এলোমেলো কিচ্ছু ভালোবাসি নে। কুমু দাঁড়িয়ে উঠে বললে, তুমি নাওনি আমার নীলার আংটি? মধুসূদন বললে, হ্যাঁ নিয়েছি, তাতেও তোমার ওই কাঁচের ঢেলাটার দাম শোধ হলো না। আমি তো বলেছিলাম ওটা তুমি কাছে রাখতে পারবে না। তোমার জিনিস তুমি রাখতে পারবে, আর আমার জিনিস আমি রাখতে পারবো না? এ বাড়িতে তোমার স্বতন্ত্র জিনিস বলে কিচ্ছু নেই। কিছু নেই? তবে রইল তোমার এই ঘর পড়ে। কুমু যেই গেছে ব্যস্ত সমস্ত হয়ে শ্যামা ঘরে প্রবেশ করলে। বউ কোথায় গেল? কেন? সকাল থেকে ওর খাবার নিয়ে বসে আছি। এ বাড়িতে এসে বউ কি খাওয়া দাওয়া বন্ধ করবে? তা হয়েছে কি, নূরনগরের রাজকন্যা না হয় নাই খেলেন? তোমার কি ওর বাঁধি নাকি? ছি ঠাকুরপো, ছেলে মানুষ এমন রাগ করে বসে রয়েছে। ও যে এমন না খেয়ে খেয়ে কাটাবে হে আমরা সহ্য করতে পারিনি। সাধে সেদিন মূর্ছ গিয়েছিলে। মধুসূদন গর্জন করে উঠলে, কিচ্ছু করতে হবে না, চলে যাও, খিদে পেলে আপনিই খাবে। শ্যামা যেন অত্যন্ত বিমর্ষ হয়ে চলে গেল। মধুসূদনের মাথায় রক্ত চড়তে লাগলো। দ্রুত বেগে নাবার ঘরে জলের ঝাঁঝরি খুলে দিয়ে তার নিচে মাথা পেতে দিলে। সন্ধ্যা হয়ে এলো। সেদিন কুমুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। শেষকালে দেখা গেল ভাড়ার ঘরের পাশে একটা ছোট্ট কোণের ঘরে, যেখানে প্রদীপ, পিলসুজ, তেলের ল্যাম্প প্রভৃতি জমা করা হয়, সেইখানে মেঝের ওপর মাদুর বিছিয়ে বসে আছে। মতির মা এসে জিজ্ঞাসা করলে, কি কাণ্ড গো দিদি? ঘুমু বললে, এ বাড়িতে আমি সেজপাতি সাপ করব, আর এইখানেই আমার স্থান। মতির মা বললে, ভালো কাজ নিয়েছো ভাই, এ বাড়ি তুমি আলো করতেই এসেছ, কিন্তু সেই জন্যে তোমাকে সেজপাতি তদারক করতে হবে না। এখন চলো। কুমু কিছুতেই নড়ল না। মতির মা বললে, তবে আমি তোমার কাছেই শুই। কুমু ধীরস্বরে বললে, না। মতির মা দেখলে এই ভালো মানুষ মেয়ের মধ্যে হুকুম করবার জোর আছে, তাকে চলেই যেতে হলো। মধুসূদন রাত্রে শুতে এসে কুমুর খবর নিলে। যখন খবর শুনলে প্রথমটা ভাবলে, সে তো এই ঘরেই থাক না, দেখি কতদিন থাকতে পারে, সাধ্য সাধনা করতে হলে জেদ বেড়ে যাবে। এই বলে আলো নিভিয়ে দিয়ে শুতে গেল। কিন্তু কিছুতেই ঘুম আসে না। প্রত্যেক শব্দেই মনে হচ্ছে ওই বুঝি এসেছে। একবার মনে হলো যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বিছানা ছেড়ে বেরিয়ে এসে দেখে কেউ কোথাও নেই।
যতই রাত হয় মনের মধ্যে ছটপট করতে থাকে, কুমুকে যে অবজ্ঞা করবে কিছুতেই সে শাস্তি পাচ্ছে না। অথচ নিজে এগিয়ে গিয়ে তার কাছে হার মানবে, এটা ওর পলিসি বিরুদ্ধ। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে এসে শুলো, কিন্তু ঘুম আসে না। ছটপট করতে করতে উঠে পড়ল। কোনো মতে কৌতূহল সামলাতে পারলে না। একটা লণ্ঠন হাতে করে নিদ্রিত কক্ষশ্রেণী নিঃশব্দ পায়ে পার হয়ে অন্তঃপুরের সেই ফরাসখানার সামনে এসে কিছুক্ষণ কান পেতে রইলে। ভেতরে কোনো সারা শব্দ নেই। সাবধানে দরজা খুলে দেখে কুমু মেঝের ওপর মাদুর পেতে শুয়ে। সেই মাদুরের এক প্রান্ত গুটিয়ে সেটাকেই বালিশ করেছে। মধুসূদন যেমন ঘুম নেই, কুমুরও তেমনি ঘুম না হয় উচিত ছিল, কিন্তু দেখলে সে অকাতরে ঘুমোচ্ছে। এমনকি তার মুখের ওপর একটা লণ্ঠনের আলো পড়ার পরেও তাতে ঘুম ভাঙল না। এমন সময় কুমু একটুখানি উসখুস করে পাশ ফিরলে। গৃহস্থের জাগার লক্ষণ দেখে চোর যেমন করে পালায়, মধুসূদন তেমনি করে তাড়াতাড়ি পালালো। ভয় হলো পাছে কুমু ওর পরাভব দেখতে পায়, পাছে মনে মনে হাসে। বাতির ঘর থেকে মধুসূদন বেরিয়ে এসে বারান্দা বেয়ে খানিকটা যেতে সামনে দেখে শ্যামা, তার হাতে একটা প্রদীপ। এ কি ঠাকুরপো, এখানে কোথা থেকে এলে? মধুসূদন তার কোনো কথার উত্তর না দিয়ে বললে, তুমি কোথায় যাচ্ছ বউ? কাল যে আমার ব্রত, ব্রাহ্মণ ভোজন করাতে হবে, তারই জোগাড়ে চলেছি। তোমারও নিমন্ত্রণ রইল, কিন্তু তোমাকে দক্ষিণে দেবার মতো শক্তি নেই ভাই। মধুসূদনের মুখে একটা জবাব আসছিল, সেটা চেপে গেল। সেই শেষ রাত্রে অন্ধকারী প্রদীপের আলোয় শ্যামাকে সুন্দর দেখাচ্ছিল। শ্যামা একটু হেসে বললে, আজ ঘুম থেকে উঠেই তোমার মতো ভাগ্যবান পুরুষের মুখ দেখলুম। আমার দিন ভালোই যাবে, ব্রত সফল হবে। ভাগ্যবান শব্দটার উপর একটু বেশি জোর দিলে। মধুসূদনের কানে কথাটা বিড়ম্বনার মতো শোনালো। কুমুর সম্বন্ধে কোনো কথাই স্পষ্ট করে জিজ্ঞাসা করতে শ্যামার সাহস হলো না। কাল কিন্তু আমার ঘরে খেতে এসো, মাথা খাও বলেই সে চলে গেল। ঘরে এসে মধুসূদন বিছানায় শুয়ে পড়ল। বাইরে লণ্ঠনটা রাখলে, যদি কুমু আসে। কুমুদিনীর সেই সুপ্ত মুখ কিছুতেই মন থেকে নড়তে চায় না। আর কেবলই মনে পড়ে কুমুর অতুলনীয় সেই হাতখানি শালের বাইরে এলিয়ে। বিবাহকালে এই হাত যখন নিজের হাতে নিয়েছিল তখন একে সম্পূর্ণ দেখতে পায়নি। আজ দেখে দেখে চোখের আর আশ মিটতে চায় না। এই হাতের অধিকারটি সে কবে পাবে? বিছানায় আর টিকতে পারলে না, উঠে পড়লে। আলো জ্বালিয়ে কুমুর ডেস্কের দেরাজ খুললে। দেখলে সেই পুঁথির গাঁথা থলিটি। প্রথমে বেরোলো বিপ্রদাসের টেলিগ্রামখানি, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। তারপরে একখানি ফটোগ্রাফ, ও দুই দাদার ছবি, আর একখানি কাগজের টুকরো, বিপ্রদাসের হাতে লেখা গীতার এই শ্লোক, যৎ করসি যৎ স্নানি যজ্জুহসি দদাতি যৎ যৎ তপস্যতি কৌন্তেয় তৎ করুষ্য মদর্পণম। ঈর্ষায় মধুসূদনের মন ক্ষতবিক্ষত হতে লাগলো। দাঁতে দাঁত লাগিয়ে বিপ্রদাসের মনে মনে লোভ দিতে লাগলে। সেই লুপ্তির দিন একদা আসবে, ও নিশ্চয় জানে। অল্প অল্প করে স্ক্রু আঁটতে হবে, কিন্তু কুমুদিনীর সে 19টা বছর মধুসূদনের আয়ত্তের বাইরে। সেইটি বিপ্রদাসের হাত থেকে এক মুহূর্ত ছিনিয়ে নিতে পারলে তবেইও মনে শান্তি পাবে। আর কোনো রাস্তা জানে না জবরদস্তি ছাড়া। পুঁথির থলেটি আর সাহস করে ফেলতে পারলে না। যেদিন আংটি হরণ করে নিয়েছিল সেদিন ওর সাহস আরও বেশি ছিল। তখনও জানত কুমুদিনী সাধারণ মেয়ের মতোই সহজেই শাসনাধীন, এমনকি শাসনই পছন্দ করে। আজ বুঝেছে কুমুদিনী যে কী করতে পারে এবং না পারে কিছুই বলবার জো নেই। কুমুদিনীকে নিজের জীবনের সঙ্গে শক্ত করে বাঁধনে বাঁধবার একটি মাত্র রাস্তা আছে, সে কেবল সন্তানের মায়ের রাস্তা। এই কল্পনাতেই ওর সান্ত্বনা। এমনি করে ঘড়িতে 5টা বাজল, কিন্তু শীতরাত্রির অন্ধকার তখনও যায়নি। আর কিছুক্ষণ পরেই আলো উঠবে। আজকে রাত হবে ব্যর্থ। মধুসূদন তাড়াতাড়ি ঘর ছেড়ে চলল। ফরাসখানার সামনে পায়ের শব্দটা বেশ একটু স্পষ্টই ধ্বনিত করলে। দরজাটা শব্দ করে খুললে, দেখলে ভেতরে কুমু নেই। কোথায় সে? উঠোনের কলে জল পড়বার শব্দ কানে এলো। বারান্দায় দাঁড়িয়ে দেখলে যত রাজ্যের পুরনো অব্যবহার্য মরচে পড়া পিলসুজগুলো নিয়ে কুমু তেঁতুল দিয়ে মাজছে। এ কেবল ইচ্ছা করে কাজের ভাত বাড়াবার ইচ্ছা।
শীতের ভোরবেলা নিদ্রাহীন দুঃখীকে বিস্তারিত করে তোলা। মধুসূদন ওপরের বারান্দা থেকে অবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। অবলার বলকে কি করে পরাস্ত করতে হয় এই তার ভাবনা। সকালে উঠে বাড়ির লোকে যখন দেখবে কুমু পিলসুত মারছে, কি ভাববে? যে চাকরের ওপর মাজা খসার ভার সেই বা কি মনে করবে? বিশ্বশুদ্ধ লোকের কাছে তাকে হাস্যস্পদ করবার এমন উপায় নয় তো। একবার মধুসূদনের মনে হলো কলতলায় গিয়ে কুমুর সঙ্গে বোঝাপড়া করে, কিন্তু সকালবেলা সেই উঠোনের মাঝখানে দুজনেই বচসা করবে আর বাড়ির শুদ্ধ লোকে তামাশা দেখবে, বিছানা ছেড়ে বেরিয়ে আসবে, এই প্রহসনটা কল্পনা করে পিছিয়ে গেল। মেজ ভাই নবীনকে ডাকিয়ে বললে, বাড়িতে কী সব ব্যাপার হচ্ছে চোখ রাখো কি? নবীন ছিল বাড়ির ম্যানেজার। সে ভয় পেয়ে বললে, কেন দাদা, কি হয়েছে? নবীন জানে দাদা যখন রাগ করবার একটা কারণ ঘটে তখন শাসন করবার একটা মানুষ চায়। দোষী যদি ফসকে যায় তখন নির্দোষী হলেও চলে, নইলে ডিসিপ্লিন থাকে না, না হলে সংসারে ওর রাষ্ট্রতন্ত্রের প্রেস্টিজ চলে যায়। মধুসূদন বললে, বড় বউ যে পাগলের মতো কাণ্ডটা করতে বসেছে, তার কারণ কি সে কি আমি জানি না মনে করো? বড় বউ কি পাগলামি করেছে সে প্রশ্ন করতে নবীনের সাহস হলো না। খবর না জানাই তার অপরাধ বলে গণ্য হয়। মধুসূদন বললে, মেজ বউর মাথা বিগড়োতে বসেছেন সন্দেহ নেই। বহু সসংকোচে নবীন বললে, না, মেজ বউ তো। মধুসূদন বললে, আমি স্বচক্ষে দেখেছি। এর উপরে আর কথা কাটে না। স্বচক্ষে দেখবার মধ্যে একটা কাগজ চাপার ইতিহাস নিহিত হলো। মতির মা যখনই কুমুকে অকৃত্রিম ভালোবাসার সঙ্গে আদর যত্ন করতে প্রবৃত্ত হয়েছিল, তখনই নবীন বুঝেছিল এটা সইবে না, বাড়ির মেয়েরা এই নিয়ে লাগালাগি করবে। নবীন ভাবলে সেই রকমের একটা কিছু ঘটেছে, কিন্তু মধুসূদনের আন্দাজি অভিযোগ সম্বন্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই, তাতে জেদ বাড়িয়ে দেওয়া হবে। ব্যাপারটা কি হয়েছে মধুসূদন তা স্পষ্ট করে বললে না, বোধ করি বলতে লজ্জা করছিল। কি করতে হবে তাও রইল অস্পষ্ট। কেবল ওর মধ্যে যেটুকু স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে সমস্ত দায়িত্বটা মেজ বউয়েরই। সুতরাং দাম্পত্যের আপেক্ষিক মর্যাদা অনুসারে জবাবদিহির ল্যাজা মোড়োর মধ্যে মোড়োর দিকটাই নবীনের ভাগ্যে। নবীন গিয়ে মতির মাকে বললে, একটা ফ্যাশন বেঁধেছে। কেন, কি হয়েছে? সে জানেন অন্তর্যামী আর দাদা আর সম্ভবত তুমি, কিন্তু তারা আরম্ভ করেছে আমার উপরেই। কেন বলো দেখি? যাতে আমার দ্বারা তোমার সংশোধন হয়, আর তোমার দ্বারা সংশোধন হয় ওর নতুন ব্যবসায়ের নতুন আমদানির। তা আমার উপর তোমার সংশোধনের কাজটা শুরু করো, দেখি দাদার চেয়ে তোমার হাত যশ আছে কি না। নবীন কাতর হয়ে বললে, দাদার উড়ে চাকরটা ওর দামি ডিনার সেটের একটা পিরিচ ভেঙেছিল, তার জরিমানার প্রধান অংশ আমাকেই নিতে হয়েছে, জানো তো, কেননা জিনিসগুলো আমারই জিম্মে। কিন্তু এবারে যে জিনিসটা ঘরে এলো সেও কি আমার জিম্মে? তুমি জরিমানাটা তোমাতে আমাতেই বাটোয়ারা করে নিতে হবে, অতএব যা করতে হবে করো, আমাকে আর দুঃখ দিও না মেজ বউ। জরিমানা বলতে চাই কি শুনি? রজবপুরে চালান করে দেবেন। মাঝে মাঝে তো সেরকমই ভয় দেখান। ভয় পাও বলেই ভয় দেখান। একবার তো পাঠিয়েছিলেন, আবার রেল ভাড়া দিয়ে ফিরিয়ে আনতে হয়নি। তোমার দাদা রেগেও হিসেবে ভুল করেন না। জানেন আমার ঘরকন্যা থেকে বরখাস্ত করলে সেটা একটুও সস্তা হবে না, আর যদি কোথাও একটা পয়সা লোকসান হয় সে ঠকা ওর সইবে না। বুঝলুম, এখন কি করতে হবে বলো না। তোমার দাদাকে বলো, যত বড় রাজাই হন না কেন, মাইনে করে লোক রেখে রানীর মান ভাঙাতে পারবেন না। মানের বোঝা নিজেকেই মাথায় করে নামাতে হবে। বাসর ঘরের ব্যাপারে মুটে ডাকতে বারণ করো। মেজবউ, উপদেশ তাকে দেবার জন্য আমার দ্বারা হবে না, দুদিন পরে নিজেই হুঁশ হবে। ইতিমধ্যে দুতিগিরি কাজটা করো, ফল হোক বা না হোক, দেখাতে পারবো নিমক খেয়ে সেটা চুপচাপ হজম খুঁজছি নে। মতির মা কুমুকে খুঁজতে গেল, জানতো সকালবেলা তাকে পাওয়া যাবে ছাদের ওপরে।
উঁচু প্রাচীর দেওয়া ছাদ, তার মাঝে মাঝে ঘুরঘুলি, এলোমেলো গোটা কতক টব, তাতে গাছ নেই। এক কোণে লোহার জাল দেওয়া একটা বড় ভাঙা চৌকো খাঁচা, তার কাঠের তলাটা প্রায় সবটাই জীর্ণ। কোনো একটা সময় খরগোশ বা পায়রা এতে রাখা হতো। এখন আচার, আমসত্ত্ব প্রভৃতিতে কাকের চৌর্যবৃত্তি থেকে বাঁচিয়ে রাখার জন্য রোদ্দুরে দেবার কাজে লাগে। এই ছাদ থেকে মাথার ওপরকার আকাশটা দেখতে পাওয়া যায়, দিগন্ত দেখা যায়। পশ্চিমে আকাশে একটা লোহার কারখানা চিমনি। যে দুদিন কুমু এই ছাদে বসেছে, ওই চিমনি থেকে উৎসারিত কুমণ্ডলওয়ালাই এই একমাত্র দেখবার জিনিস ছিল। সমস্ত আকাশের মধ্যে ওই কেবল একটি সজীব পদার্থ, কোন একটা আবেগে ফুলে ফুলে পাক দিয়ে উঠে এসেছে। পিলসুচ প্রভৃতি মাজা সেরে অন্ধকারে থাকতেই স্নান করে পূবের দিকে মুখ করে কুমু ছাদে এসে বসেছে। ভিজে চুল পিঠের ওপর এলিয়ে দেওয়া, সাজসজ্জার কোনো আভাস মাত্র নেই। একখানি মোটা সুতির সাদা শাড়ি, সরু কালো পাড়, আর শীত নিবারণের জন্য একটা মোটা এন্ডি রেশমের ওড়না। কিছুদিন থেকে প্রত্যাশিত প্রিয়তমের কাল্পনিক আদর্শকে অন্তরের মাঝখানে রেখে এই যুবতী আপন হৃদয়ে ক্ষুধা মেটাতে বসেছিল। তার যত পূজা, যত ব্রত, যত পুরাণ কাহিনী, সমস্তই এই কল্পমূর্তিকে সজীব করে রেখেছিল। সে ছিল অভিসারিণী তার মানস বৃন্দাবনে। ভোরে উঠে সে গান গেয়েছে রামকেলি রাগিনীতে, হামারে তোমারে সম্প্রীতি লাগি হই, শুনো মনমোহন প্যারি। এ অনাগত মানুষটির উদ্দেশ্য উঠেছে তার আত্মনিবেদনের অর্ঘ্য। সম্মুখে এসে পৌঁছবার আগেই সে যেন ওর কাছে প্রতিদিন এক পেয়ালা পাঠিয়ে দিয়েছে। বর্ষার রাত্রে খিড়কির বাগানের গাছগুলো অবিশ্রাম ধারাপতনের আঘাতে আপন পল্লবগুলোকে যখন উত্তোল করেছে, তখন কানাড়ার সুরে মনে পড়েছে ওই গান, বাজে ঝনঝন মোরে পায়রিয়া ক্যাসে কারো যাও ঘাড়ো আরে। আপন উদাস মনটার পায়ে পায়ে নুপুর বাজিয়েছে ঝনঝন। উদ্দেশ্যহারা পথে বেরিয়ে পড়েছে, কোনো কালে ফিরবে কেমন করে ঘরে? যাকে রূপে দেখবে এমনি করেই কতদিন তাকে সুরে দেখতে পেয়েছিল। নিগুড় আনন্দ বেদনার পরিপূর্ণতার মধ্যে যদি মনের মতো কাউকে দৈবাৎ সে কাছে পেত, তাহলে অন্তরের সমস্ত গুঞ্জরিত গানগুলি তখনই প্রাণ পেত। কোনো পথিক ও দ্বারে এসে দাঁড়ালো না। কল্পনার নিভৃত কুঞ্জগৃহে ও একেবারেই ছিল একলা। এমনকি ওর সমবয়সী সঙ্গিনীও বিশেষ কেউ ছিল না। তাই এতদিন শ্যামসুন্দরের পায়ের কাছে ওর নিরুদ্ধ ভালোবাসার পূজার ফুল আকারে আপন নিরুদ্দিষ্ট দায়িত্বের উদ্দেশ্য খুঁজেছে। সেই জন্যে ঘটক যখন বিবাহের প্রস্তাব নিয়ে এলো, কুমু তখন তার ঠাকুরের কাছে হুকুম চাইলে, জিজ্ঞাসা করলে, এইবার তোমাকেই পাবো তো? অপরাজিতার ফুল বললে, এই তো পেয়েইছ। অন্তরের এতদিনের এত আয়োজন ব্যর্থ হলো। একেবারে ঠন করে উঠে পড়ল পাথরটা। ভরাডুবি হলো এক মুহূর্তে। ব্যথিত যৌবন আজ আবার খুঁজতে বেরিয়েছে, কোথায় দেবে তার ফুল? থালিতে যা ছিল তার অর্ঘ্য, সে যে আজ বিষম বোঝা হয়ে উঠল। তাই আজ এমন করে প্রাণপণে গাইছে, মেরে গিরিধার গোপাল অর নাহি কাহি। কিন্তু আজ এ গান শূন্যে ঘুরে বেড়াচ্ছে, পৌঁছালো না কোথাও। এই শূন্যতায় কুমুর মন ভয়ে ভরে উঠল। আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মনের গভীর আকাঙ্ক্ষা একই ধোঁয়ার কুণ্ডলীর মতোই কেবল সঙ্গীহীন নিঃশ্বাসিত হয়ে উঠবে। মতির মা দূরে পেছনে বসে রইল। সকালের নির্মল আলোয় নির্জন ছাদে এই অসজ্জিত সুন্দরীর মহিমা ওকে বিস্মিত করে দিয়েছে। ভাবছে এ বাড়িতে ওকে কেমন করে মানাবে। এখানে যে সব মেয়ে আছে, এর তুলনায় তারা কোন জাতের? তারা আপনি ওর থেকে পৃথক হয়ে পড়েছে, ওর ওপরে রাগ করেছে, কিন্তু ওর সঙ্গে ভাব করতে সাহস করছে না। বসে থাকতে থাকতে মতির মা তাকে হঠাৎ দেখলে কুমু দুই হাতে ওর ওড়নায় আঁচল মুখে চাপা দিয়ে কেঁদে উঠেছে। ও আর থাকতে পারলে না,
কাছে এসে গলা জড়িয়ে ধরে বলে উঠল, দিদি আমার, লক্ষ্মী আমার, কি হয়েছে বলো আমাকে। কুমু অনেকক্ষণ কথা কইতে পারলে না, একটু সামলে নিয়ে বললে, আজও দাদার চিঠি পেলুম না। কি হয়েছে তার কিচ্ছু বুঝতে পারছি নে। চিঠি পাবার কি সময় হয়েছে ভাই? নিশ্চয়ই হয়েছে। আমি তার অসুখ দেখে এসেছি, তিনি জানেন। খবর পাওয়ার জন্য আমার মনটা কীরকম করছে। মতির মা বললে, তুমি ভেবো না, খবর নেওয়ায় আমি একটা কিছু উপায় পাঠাবো। কুমুর টেলিগ্রাফ করবার কথা অনেকবার ভেবেছে, কিন্তু কাকে দিয়ে করাবে? যেদিন মধুসূদন নিজেই ওর দাদার মহাজন বলে বড়াই করেছিল, সেদিন থেকে মধুসূদনের কাছ থেকে ওর দাদার উল্লেখ মাত্র করবার মুখ ওর বোধ হয় না। আজ মতির মাকে বললে, তুমি যদি দাদাকে আমার একটা টেলিগ্রাফ পাঠাতে পারো তো আমি বাঁচি। মতির মা বললে, তাই করব, ভয় কি? কুমু বললে, তুমি জানো আমার কাছে একটিও টাকা নেই। কি বলো দিদি? তার ঠিক নেই। সংসার খরচের যে টাকা আমার কাছে থাকে সে তো তোমারই টাকা। আজ থেকে আমি যে তোমারই নিমক খাচ্ছি। কুমু জোর করে বলে উঠল, না না না, এ বাড়ির কিছুই আমার নয়, শিখে পয়সাও নয়। আচ্ছা ভাই, তোমার জন্যে না হয় আমার নিজের টাকার থেকে কিছু খরচ করব। চুপ করে রইলে কেন? তাতে দোষ কি? টাকাটা যদি আমি অহংকার করে দিতুম, তুমি অহংকার করে না নিতে পারতে। ভালোবেসে যদি দিই তাহলে ভালোবেসেই নেবে না কেন? কুমু বললে, নেব। মতির মা জিজ্ঞাসা করলে, দিদি তোমার শোবার ঘর কি আজও শূন্য থাকবে? কুমু বললে, ওখানে আমার জায়গা নেই। মতির মা পীড়াপিড়ি করলে না। তার মনের ভাবখানা, এ যে পীড়াপিড়ি করবার ভার আমার নয়, যার কাজ সে করুক। কেবল আস্তে আস্তে সে বললে, একটু দুধ এনে দেবো তোমার জন্যে? কুমু বললে, এখন না, আর একটু পরে। তার ঠাকুরের সঙ্গে বোঝাপড়া করতে এখনও বাকি আছে। এখনও মনের মধ্যে কোনো জবাব পাচ্ছে না। মতির মা আপন ঘরে গিয়ে নবীনকে ডেকে বললে, শোনো একটা কথা, বড় ঠাকুরের বাইরের ঘরে তার ডেস্কের ওপর খোঁজ করে এসোগে, দিদির কোনো চিঠি এসেছে কি না। দেরাজ খুলেও দেখো। নবীন বললে, সর্বনাশ! তুমি যদি না যাও তো আমি যাব। এই যে ঝোপের ভেতর থেকে ভালুকের ছানা ধরতে পাঠানো। কর্তা গেছেন আফিসে, তার কাজ সেরে আসতে বেলা হবে। এর মধ্যে দেখো মেজবু, দিনের বেলায় এ কাজ কিছুতেই আমার দ্বারা হবে না। এখন চারিদিকে লোকজন, আজ রাত্রে তোমাকে খবর নিতে পাঠাবো। মতির মা বললে, আচ্ছা তাই সই, কিন্তু নূরনগরে এখনই তার করতে জানাতে হবে। বিপ্রদাসবাবু কেমন আছেন? বেশ কথা, তা দাদাকে জানিয়ে দিলেই তো হতো। না মেজবু, তুমি যে দেখি মরিয়া হয়ে উঠেছ এ বাড়িতে টিকটিকি মাছি ধরতে না পারার কর্তার হুকুম ছাড়া। আর আমি দিদির নামে তার যাবে, তোমার তাতে কি? আমার হাত দিয়ে তো যাবে। বড় ঠাকুরের আপিসের ঢের তো তার দারোয়ানকে দিয়ে পাঠানো হয়, তার সঙ্গে একটা চালান করে দিও। এই নাও টাকা, দিদি দিয়েছেন। কুমুর সম্বন্ধে নবীনের মনও যদি করুণায় ব্যথিত না হতো তাহলে এত বড় দুঃসাহসিক কাজের ভার সে কিছুতেই নিতে পারত না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কে শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।